জাতীয় রক্ষী বাহিনীর অত্যাচার সীমাহীন হয়ে পড়ে মেজর ডালিম। শেখ মুজিব কর্তৃক বাকশাল কায়েম হবার পর রক্ষী বাহিনীর অত্যাচার সব সীমা ছাড়িয়ে যায়। জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ বাধে বিভিন্ন স্থানে। শহরবাসীরা ওইসব হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। ৮ই জুন মাইজদিতে জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ ঘটে। ৯ই জুন ওই হামলা ও রক্ষী বাহিনীর নির্যাতনের প্রতিবাদে হরতাল পালিত হয়। এর পিছনে কোনো রাজনৈতিক উস্কানি ছিল না। ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার তদন্ত করার জন্য মাইজদি যেতে বাধ্য হন। তারপর ১০ই জুন ৭৩ স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল ঘোষণা করেন, মাইজদির ঘটনার জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সে খবর কোথাও ছাপা হয়নি। আজ অবধি জানতে পারেননি এদেশের নির্যাতিত জনগণ সেখানে কি ঘটেছিল। ১০ই জুন বায়তুল মোকারমে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির এক সভায় দলীয় প্রধান জনাব মনি সিং উচ্চকণ্ঠে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ, মাওবাদী চীনের নেতৃত্ব এবং তাদের দেশীয় সহযোগী ভাসানী ন্যাপ উগ্রপন্থী জাসদ, মুসলিম লীগ ও জামায়াতপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে। এরপর ১৯৭৩ সালের ১৯ই জুন ঢাকার প্রশাসন কর্তৃপক্ষ এক ঘোষণায় নির্দেশ জারি করেন, শহরে বিনা অনুমতিতে মাইক ব্যবহার করা যাবে না। মাইক ব্যবহারের উপর এই নিষেধাজ্ঞা ছিল সুস্পষ্টভাবে বিরোধী দলের জনসভার উপর। মোজাফফর ন্যাপ বা সিপিবি-এর কোনো প্রতিবাদ করেনি। বরং ২৪শে জুন মোজাফফর ন্যাপের সভায় অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, তার দল বাস্তব অবস্থাতে নিজেদের দায়িত্ব এড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতিতে বিশ্বাস করে না। ওই জনসভাতেও তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে সাম্রাজ্যবাদের চর বলে অভিহিত করেন। ইতিমধ্যে মজুতদারি, চোরাচালানি, দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। রক্ষী বাহিনীর হামলা ও হত্যা বাড়তে থাকে। ১৯৭৩ সালের ২৭শে জুন পরিকল্পনা কমিশনের হিসাব অনুসারে দেখা গেল যে ৭২ সালের তুলনায় দ্রব্যমূল্য ৪ গুণ বেড়েছে। এই সময় ২৯শে জুন চট্টগ্রামে ঘটে এক চমকপ্রদ ঘটনা। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বাসের উপর রক্ষীবাহিনীর গুলিবর্ষণে নিহত হয় একজন কর্মচারী। গুরুতর আহত হয় দুজন শ্রমিক। ইস্টার্ন রিফাইনারির একটি বাস কর্মচারীদের রিফাইনারিতে নিয়ে যাবার পথে রক্ষীবাহিনীর একটি ট্রাককে ওভারটেক করে। এ কারণে রক্ষীবাহিনীর ক্রুদ্ধ সদস্যরা একটি রেল ক্রসিংয়ের মুখে ওই গাড়ি ঘেরাও করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এমনি সামান্য ছুতোতেই রক্ষীবাহিনী নির্বিচারে হত্যা করতে থাকে স্বাধীন এ দেশের সাধারণ মানুষকে। এই সময় দৈনিক বাংলার সহকারী সম্পাদক নির্মল সেন, অনিকেত, মার্চের নির্বাচনের কদিন পরে লিখেছিলেন, আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই শীর্ষক একটি উপসম্পাদকীয় নিবন্ধ। লেখায় তিনি এক সপ্তাহের একটি ঠিকুজি তুলে ধরেন ১৩টি হত্যাকাণ্ডের। এ সম্পর্কে তিনি লিখেছিলেন যে এ খবর সব খবর নয়। সব খবর সংবাদপত্রে পৌঁছে না। সব খবর পৌঁছে না থানায়। দূরদূরান্ত থেকে কে দেয় কার খবর? আর দিতে গেলে জীবনের যে ঝুঁকি আছে সে ঝুঁকি নিতেই বা কতজন রাজি? এই নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নির্মল সেন জানতে চেয়েছিলেন, ১. ১৯৭২ সাল হতে আজ পর্যন্ত অনুষ্ঠিত কয়টি হত্যাকাণ্ডের কিনারা হয়েছে? ২. কয়জন হত্যাকারী গ্রেফতার হয়েছে? ৩. কোটি গাড়ি হাইজ্যাক হয়েছে? সে হাইজ্যাকার কারা? কি তাদের পরিচয়? কি তাদের ঠিকানা? ৪. কারা গ্রেফতার হয়েছে? ৫. পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রায়ই অভিযোগ করা হয় যে অভিযুক্তদের ধরা হলে ফোনের জন্য তাদের মুক্তি দিতে হয়। এ অভিযোগ কতটুকু সত্য? এই ফোন কারা করে থাকেন? তিনি বলেন, খুঁজে দেখতে হবে এই হত্যাকারীরা কাদের প্রশ্রয়ে বেড়ে উঠছে। নইলে দিনের পর দিন হত্যা, রাহাজানির খবর বের হয়, অথচ একটি অপরাধীরও শাস্তি হয় না। এ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কি করে? এ প্রশ্ন শুধু নির্মল সেনেরই ছিল না, এ প্রশ্ন ছিল দেশের জনগণেরও। আওয়ামী লীগ সরকার এ প্রশ্নগুলোর কোনো জবাব দিতে পারেনি। চট্টগ্রামের রিফাইনারি কর্মচারীদের উপর গুলিবর্ষণের অকারণ হত্যার জন্য রক্ষীবাহিনীর কেউ সাজা পায়নি। উপরন্তু ১৯৭৩ সালের ২৭শে জুলাই প্রেসিডেন্টের অগণতান্ত্রিক ৫০ নং ধারা অনুযায়ী রক্ষীবাহিনীকে দেয়া হল নতুন ক্ষমতা। তাতে জাতীয় রক্ষীবাহিনীর ডেপুটি লিডার ও তার উপরস্থ সকল অফিসারকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া অপরাধ করেছে সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার ও তল্লাশির ক্ষমতা দেয়া হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল ২১শে অক্টোবর অভিযোগ করে যে রক্ষীবাহিনী তাদের রাজবাড়ী জেলা শাখার সম্পাদককে গ্রেফতার করে পিটিয়ে অজ্ঞান করে রেখেছে। ২৪শে অক্টোবর তারা অভিযোগ করেন যে বাগমারার জাসদ নেতাকে রক্ষীবাহিনী খুন করেছে। একই অভিযোগ করে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ঐক্যজোটের মোজাফফর ন্যাপ ১৬ই অক্টোবর পাবনার ছাত্র ইউনিয়ন নেতাকে রক্ষীবাহিনীর গ্রেফতারের তীব্র নিন্দা করে জেলা ন্যাপ কমিটি একটি বিবৃতি দেন। ২ নভেম্বর মোজাফফর ন্যাপের সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন যে তার কর্মীদের উপর রক্ষীবাহিনীর হামলা, হত্যা, নির্যাতন চলছে।
তিনি বলেন, ১ নভেম্বর সুনামগঞ্জ মহকুমার ন্যাপ প্রধান বঙ্কু দাসকে রক্ষী বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। পীরগাছার ন্যাপ কর্মীদের নির্বিচারে মারধর করা হয়েছে। ৩০ অক্টোবর নাটোরে ন্যাপ কর্মীকে রক্ষীবাহিনী অপহরণ করেছে কি সেই সঙ্গে পঙ্কজ ভট্টাচার্য অনুনয় করেন যে এদের উপর হামলা হলে সমাজতন্ত্রের শত্রুদের শক্তিই বৃদ্ধি পাবে। ১৯৭৩ সালের ২৫ অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মালেক উকিল জানান, গ্রামরক্ষী দল গঠনের নির্দেশ দেয়া হয়েছে। প্রত্যেক সদস্যকে একটি করে শটগান দেয়া হবে। কাজের মেয়াদ শেষ হলে এসব অস্ত্র থানায় জমা দেয়া হবে কি তিনি আরও পরিষ্কার করে বলেন, এ ব্যাপারে মহকুমা হাকিমের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রভাবশালী ও নেতৃস্থানীয় ব্যক্তি এবং এমপির সাথে আলোচনা করে গ্রামরক্ষী দল গঠনের জন্য ওসির প্রতি নির্দেশ দেয়া হয়েছে। এরপর ২৯ নভেম্বর সরকারের অস্ত্র সংক্রান্ত এক ঘোষণায় বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রীগণ, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্যরা লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ প্রহিবেটেড বোরের অস্ত্র নিজেদের কাছে রাখতে পারবেন কি এর বৈধতার প্রশ্ন ছাড়াও এই সিদ্ধান্ত থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছিল। ৭৩ সালের প্রারম্ভ থেকেই গ্রামে গ্রামে চলে রক্ষীবাহিনীর বর্বর, নিষ্ঠুর ও পৈশাচিক অভিযান। মুজিব আমলের স্বৈরাচার ও বিরোধী নির্যাতনের একটি দলিল আত্মগোপনকারী কম্যুনিষ্ট নেতা শান্তি সেনের স্ত্রী শ্রীমতী অরুণা সেনের বিবৃতি। অরুণা সেন, রানী সিংহ ও হনুফা বেগমকে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার রামভদ্রপুর গ্রাম থেকে রক্ষীবাহিনী ধরে নিয়ে যায়। কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। তাদেরকে কোনো আদালতেও হাজির করেননি। ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে অনেক লেখালেখি হয় এবং পরে সুপ্রিম কোর্টে তাদের পক্ষে রিট আবেদন করার পর কোর্টের নির্দেশে তাদেরকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানির সময় সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রমাণযোগ্য অভিযোগ আনতে অক্ষম হওয়ায় সুপ্রিম কোর্ট অবিলম্বে তাদের ৩ জনকেই বিনা শর্তে মুক্তিদানের নির্দেশ দেন। অরুণা সেন ও অন্যান্যদের পক্ষে এই মামলা পরিচালনা করেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। মুক্তি পাবার পর আওয়ামী লীগ সরকারের অন্যায় নির্যাতনের স্বরূপ প্রকাশের জন্য শ্রীমতী অরুণা সেনের সংবাদপত্রে একটি বিবৃতি দেন। তিনি বলেন, গত ১৭ই আশ্বিন রক্ষীবাহিনীর লোকেরা আমাদের গ্রামের উপর হামলা করে। ওই দিন ছিল দুর্গাপূজার দ্বিতীয় দিন। খুব ভোরে আমাকে গ্রেফতার করে। গ্রামের অনেক যুবককে ধরে বেদম মারপিট করে। লক্ষণ নামের একটি কলেজের ছাত্র ও আমাকে ধরে তারা নড়িয়া রক্ষীবাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আমাকে জিজ্ঞাসা করে আমার স্বামী শান্তি সেন ও পুত্র চঞ্চল সেন কোথায়। বলে তারা রাষ্ট্রদ্রোহী, তাদের ধরিয়ে দিন। আরও জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তারা আমাকে ছেড়ে দেয়। লক্ষণকে সেদিন রেখে পরদিন ছেড়ে দেয়। সে যখন বাড়ি ফেরে দেখি বেদম মারের ফলে সে গুরুতর রূপে আহত ও অসুস্থ হয়ে পড়েছে। ৪-৫ দিন পর আবার তারা আমাদের গ্রামের উপর হামলা চালায়। অনেক বাড়ি তল্লাশি করে। অনেককে মারধর করে। কৃষ্ণ ও ফচলু নামের ২ জন যুবককে তারা মারতে মারতে নিয়ে যায়। আজও তারা বাড়ি ফিরে আসেনি। তাদের আত্মীয়রা ক্যাম্পে গিয়ে তাদের খোঁজ করলে বলে দেওয়া হয় তারা সেখানে নেই। তাদেরকে খুন করে গুম করে ফেলা হয়েছে বলেই মনে হয়। এরপর মাঝে মাঝেই তারা গ্রামে এসে যুবক ছেলেদের খোঁজ করত। গত ৩ ফেব্রুয়ারি ১৯৭৪ রাতে রক্ষীবাহিনী এসে সম্পূর্ণ গ্রামটিকে ঘিরে ফেলে। ভোরে আমাকে ধরে নদীর ধারে নিয়ে গেল। সেখানে দেখলাম গ্রামের উপস্থিত প্রায় অধিকাংশ সক্ষম দেহী পুরুষ এমনকি বালকদের পর্যন্ত এনে হাজির করা হয়েছে। আওয়ামী লীগের থানা সম্পাদক হোসেন খাঁ সবকিছুর তদারকি করছে। আমার সামনে রক্ষীবাহিনী উপস্থিত সকলকে বেদম মারপিট শুরু করে। শুনলাম এদের ধরতে গিয়ে বাড়ির মেয়েছেলেদেরও তারা মারধর করে এবং অনেক ক্ষেত্রে অশালীন আচরণ করেছে। এরপর আমাকে রক্ষীবাহিনীর কমান্ডার হুকুম করল পানিতে নেমে দাঁড়াতে। সেখানে নাকি আমাকে গুলি করা হবে। আমি নিজেই পানির দিকে নেমে গেলাম। ওরা রাইফেল উঁচিয়ে তাক করল গুলি করবে বলে। কিন্তু পরস্পর কী সব বলাবলি করে রাইফেল নামিয়ে নিল। আমি কাদাপানিতে দাঁড়িয়েই থাকলাম। কমান্ডার গ্রেফতার করা সবাইকে হিন্দু মুসলমান ২ কাতারে ভাগ করে দাঁড় করাল। মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলল, মালাউনরা আমাদের দুশমন। তাদের ক্ষমা করা হবে না। তোমরা মুসলমানরা মালাউনদের সাথে থেকো না। তোমাদের এবারের মতো মাফ করে দেয়া হল। এই বলে কলিমুদ্দিন ও মোস্তাফা নামের ২ জন মুসলমান যুবককে রেখে বাকি সবাইকে এক একটা বেতের বাড়ি দিয়ে বলল, ছুটে পালাও। তারা ছুটে পালিয়ে গেল। আমার পাক বাহিনীর কথা মনে পড়ল। তারাও বিক্ষুব্ধ জনতাকে বিভক্ত করতে এমনিভাবে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিল। পার্থক্য শুধু তারা ধর্মের নামে সাম্প্রদায়িকতার আশ্রয় নিত আর এই ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা ভণ্ডামির আশ্রয় নিচ্ছে।
আমাকে ছেড়ে দিয়ে ওরা কলিমুদ্দিন ও মোস্তাফাসহ ২০ জন হিন্দু যুবককে নিয়ে রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হল। ৩ জন ছাড়া এরা সবাই পেশায় জেলে। মাছ ধরে কোনোরকমে তারা জীবিকা নির্বাহ করে। তাদের আত্মীয় স্বজনরা সব আকুল হয়ে কান্নাকাটি করতে থাকল। সে এক হৃদয় বিদারক দৃশ্য। সন্ধ্যার সময় কলিমুদ্দিন, মোস্তাফা, গোবিন্দনাগ ও হরিপদ ঘোষ ছাড়া বাকি সবাই গ্রামে ফিরে এল। আমি গেলাম তাদের দেখতে। দেখলাম তারা সবাই চলতে অক্ষম। সর্বাঙ্গ ফুলে গেছে তাদের। বেত ও বন্দুকের দাগ শরীর কেটে বসে গেছে। চোখমুখ ফোলা। হাতপায়ের গিরোতে রক্ত জমে আছে। তাদের কাছে শুনলাম সারাদিন দফায় দফায় তাদের চাবুক মেরেছে। গলা ও পায়ের সঙ্গে দড়ি বেঁধে পানিতে বারবার ছুঁড়ে ফেলে ডুবিয়েছে। পিঠের নিচে ও বুকের উপর পা দিয়ে দুদিক থেকে ২ জন লোক তাদের উপর উঠে দাঁড়িয়েছে। মই দিয়ে ডলেছে। এদের অনেককেই আত্মীয়রা বয়ে এনেছে। এদের অবস্থা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। ভাবলাম, যারা দিনরাত্রি পরিশ্রম করেও একবেলা পেট পুড়ে খেতে পায় না, অনাহার, দুঃখদারিদ্র্যের জ্বালায় আজ অর্ধমৃত, তাদের মরার উপর খাড়ার ঘাড় অবসান কবে হবে? যে শাসকরা মানুষের সামান্য প্রয়োজন ভাতকাপড়ের ব্যবস্থা করতে পারছে না, চুরি, ডাকাতি, রাহাজানি, শোষণ, নির্যাতন যারা বন্ধ করতে পারছে না, তারা কোনো অধিকারে আজ নিঃস্ব মানুষের উপর চালাচ্ছে এই বর্বর নির্যাতন। অবশেষে চরম নির্যাতন আমার উপরও নেমে এল। ৬ই ফেব্রুয়ারির রাতে ভোর না হতেই রক্ষী বাহিনী ঘুম থেকে আমাকে তুলল। আমাকে বাড়ির বাইরে নিয়ে এলে দেখলাম রানীও রয়েছে। আমাদের নিয়ে তারা ২ মাইল দূরে ভেদরগঞ্জ রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হল। রাস্তায় তারা রানীর প্রতি নানারকমের অশ্লীল উক্তি করেছিল। ক্যাম্পে পৌঁছে দেখলাম সেখানে কলিমুদ্দিন, মোস্তাফা, গোবিন্দনাগ এবং হরিপদও রয়েছে। বুঝতে পারলাম তাদের উপর চরম দৈহিক নির্যাতন করা হয়েছে। বিশেষ করে কলিমুদ্দিন ও মোস্তাফাকেই বেশি অসুস্থ দেখলাম। কলিমুদ্দিন ও মোস্তাফা ২ ভাই। এদের সংসারে আর কোনো সক্ষম ব্যক্তি নেই। অপরের জমিতে চাষ করে ওরা কোনোরকমে জীবিকা নির্বাহ করে। এরা বিবাহিত ও ছোট ছোট ছেলে মেয়ের জনক। আমরা ক্যাম্পে আসতেই অনেক রক্ষী বাহিনী এসে আমাদের ঘিরে দাঁড়াল। কেউ অশ্লীল মন্তব্য করে, কেউ চুল ধরে টানে, কেউ চর মারে, কেউ খোঁচা দেয়। এমন সব বর্বরতা। কিছুক্ষণ পর আমাদের রোদের মধ্যে বসিয়ে রেখে তারা চলে গেল। সন্ধ্যায় আমাকে উপরে দোতলায় নিয়ে গেল। কিছুক্ষণ পরেই শুনলাম রানীর হৃদয়বিদারী চিৎকার। প্রায় আধ ঘণ্টা পর আর্তনাদ স্তিমিত হয়ে থেমে গেল। নিস্তব্ধ রাতের অন্ধকার ভেদ করে ভেসে আসছিল বেতের সপাং সপাং শব্দ আর পাশবিক গর্জন। রানীকে যখন এনে তারা কামরার মধ্যে ফেল, রাত্রি তখন কত জানি না। রানীর অচৈতন্য দেহ তখন বেতের ঘায়ে ক্ষতবিক্ষত। রক্ত ঝরছে। জ্ঞান ফিরলে রানী পানি চাইল, আমি তাকে পানি খাওয়ালাম। রানী আস্তে আস্তে কথা বলতে পারল। রাত্রি তখন ভোর হয়ে এসেছে। রানীর মুখে শুনলাম উপরে ভেদরগঞ্জ ও ডামুড্ডার আওয়ামী লীগ সম্পাদকরা এবং ওই ২ স্থানের ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিল। তারা শান্তি সেন ও চঞ্চলকে ধরিয়ে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞাসা করে। রানী কিছুই জানে না বলায় তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোনো শব্দ মানুষের পক্ষে বলা তো দূরের কথা, কল্পনা করাও সম্ভব নয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ ও গালি বর্ষণের পর ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার বেত নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতারি এমন পেটাতে থাকে যে ৩খানা বেত ভেঙে যায়। আবার জিজ্ঞাসা করে, শান্তি ও চঞ্চল কোথায়? রানীর একই উত্তর। ক্ষিপ্ত হয়ে রানীকে তারা সিলিং এর সাথে ঝুলিয়ে দেয় এবং দুনি কমান্ডার এবার একই সাথে চাবুক দিয়ে পেটাতে শুরু করে। মারার সময় অসহ্য যন্ত্রণায় রানী বলেছিল, আমাকে এভাবে না মেরে গুলি করে মেরে ফেলুন। জবাবে একজন বলে, সরকারের একটা গুলির দাম আছে। তোকে ৭ দিন ধরে পিটিয়ে মেরে ফেলব। এখন পর্যন্ত মারার দেখেছটা কি? অল্পক্ষণ পরেই রানী অচেতন হয়ে পড়ে। কিন্তু তাদের চাবুক চালানো বন্ধ হয়নি। যখন জ্ঞান ফেরে রানী দেখে সে মেঝেতে পড়ে আছে। পানি চাইলে তারা তাকে পানি দেয় নাই। ৮ই ফেব্রুয়ারি প্রথমে আমাকে ও পরে রানীকে দোতলায় নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ডামুড্ডার আওয়ামী লীগ সেক্রেটারি ফজলু মিনা ও ভেদরগঞ্জের সেক্রেটারি হোসেন খাঁ। তারা চেয়ারে বসে আছেন। আমাকে বলল, তোমার স্বামী ও ছেলেকে ধরিয়ে দাও। অস্ত্র কোথায় আছে বলে দাও। তারা ডাকাত, অস্ত্র দিয়ে ডাকাতি করে। আমি বললাম, তারা ডাকাত নয়। তারা সৎ দেশপ্রেমিক। আমার স্বামী রাজনীতি করেন, এ কথা কে না জানে। দেশের সাধারণ লোকের অতি প্রিয় ও শ্রদ্ধে তিনি। রানীকে তারা একই প্রশ্ন করেন। রানী কিছুই জানে না বলায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে। ডামুড্ডা ক্যাম্পের কমান্ডার করম আলী এবং ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান আমাদের অশ্লীল গালাগাল দিতে শুরু করে এবং আমাকে ও রানীকে একসঙ্গে ঝুলিয়ে দিয়ে রানীর বস্ত্র খুলে নেয়।
তারপর আমাদের দুজনকে দুদিক থেকে চাবুক মারতে থাকে। জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হলে দেখি দুজনেই মেঝেতে পড়ে আছি। রানীর সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। আমার গায়ে কাপড় থাকায় অপেক্ষাকৃত কম আহত হয়েছি। তবুও এই রুগ্নবিদ্ধ দেহে এই আঘাতই মর্মান্তিক। সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত। তৃষ্ণায় বুক শুকিয়ে যাচ্ছে। নড়বার ক্ষমতা নেই। ওরা আমাদের দিকে তাকিয়ে নারকীয় হাসি হাসছে। এদের হুকুমে দুজন সিপাই আমাকে টেনে তুলল। আমি অতিকষ্টে দাঁড়াতে পারলাম। রানী পারল না। দুজন রক্ষী তার দুই বগলের নিচে হাত দিয়ে তাকে টেনে তুলল ও তার গায়ে কাপড় জড়িয়ে দিল। তারপর টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এল। কমান্ডার পেছন থেকে নির্দেশ দেয় ওকে ভালো করে হাঁটা নয়তো মরে যাবে। সকালে কমান্ডার কয়জন রক্ষীসহ রানীকে নিয়ে গ্রামের দিকে রওনা হল। বলল, বাঁচবি তো না, চল তোর মাকে দেখিয়ে আনি। রানীর সর্বাঙ্গ ফুলে কালো হয়ে গিয়েছে। পা ফেলবার ক্ষমতা নেই। সে অবস্থায় তাকে হেঁচড়াতে হেঁচড়াতে 2 মাইল পথ টেনে নিয়ে যাওয়া হল। রানীর মা রানীকে দেখেই অজ্ঞান হয়ে যান। কমান্ডার রানীকে তার মার মাথায় পানি দিতে বলে। রানীর মার জ্ঞান এলে রানীর চেহারা এমন কেন জিজ্ঞেস করায় কমান্ডার বলে, পুকুর ঘাটে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। রানীকে ছেড়ে দেবার অনুরোধ জানালে কমান্ডার বলে, খাসি খাওয়ালে ফিরিয়ে দিয়ে যাব। এরপর আবার 2 মাইল রাস্তা হেঁচড়াতে হেঁচড়াতে তাকে ক্যাম্পে ফিরিয়ে আনা হল। ওই দিন ছিল 9ই ফেব্রুয়ারি 1974। হনুফাকেও তারা ধরে নিয়ে এল ওই দিন। করিম নামের আর একটি কৃষক যুবককেও ওরা ধরে এনেছে দেখলাম রামভদ্রপুর থেকে। তাকে এত মারা হয়েছে যে তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। নড়িয়া থানার পণ্ডিতসার থেকেও একজন স্কুল শিক্ষক ও 2 জন যুবককে এনেছে দেখলাম। বিপ্লব নামের একটি ছেলে নাকি মারের চোটে পথেই মারা যায়। রক্ষী বাহিনীর সিপাইরা বলাবলি করছিল। একজন জল্লাদ গর্জন করে বলছিল, দেখ এখনও হাতে রক্ত লেগে আছে। শুনেছি মতি নামের আর একটি যুবককেও তারা পিটিয়ে মেরেছে। আর আমাদের ধরে আনার 2 দিন আগে কৃষি ব্যাংকের পিয়ন আলতাফকে পিটাবার পর হাত পা বেঁধে দোতলার ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে। 9 তারিখ দুপুরের অল্প পরে তারা হনুফা, রানী ও আমাকে নিয়ে গেল পুকুরের ধারে। সেখানে আমাদের 1 দফা বেত দিয়ে পিটিয়ে চুবানোর জন্য পানিতে নামাল। প্রথমে ওরা আমাদের সাঁতরাতে বাধ্য করল। আমরা ক্লান্ত হয়ে কিনারায় উঠতে চেষ্টা করি, ওরা আমাদের বাঁশ দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। পরিশ্রান্ত হয়ে যখন আমরা আর সাঁতরাতে পারছিলাম না তখন পানি থেকে তুলে আবার বেত মারতে থাকে। শেষের দিকে আমরা যখন আর সাঁতরাতে পারছিলাম না তখন আমাদের পানিতে ডুবিয়ে দেহের উপর দুপা দিয়ে দাঁড়িয়ে থাকত। এভাবে আমাদের 3 দফা পেটানো ও চুবানো হয়। কিছুক্ষণ আগেই করিম মারের চোটে মরে গিয়েছে। আমাদের সঙ্গে আর একটি অল্প বয়সী যুবককে চুবিয়ে অচেতন করে ফেলেছিল। তাকে ঘাটলার উপর ফেলে রাখে। আমার আঁচল দিয়ে গা মোছানোর সময় হঠাৎ ছেলেটি চোখ খুলে তাকায়। আমি চোখের জল রাখতে পারলাম না। রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়। পরে শুনেছি ছেলেটাকে নাকি মেরে ফেলেছে। সন্ধ্যার অল্প আগে আমাদের পানি থেকে তুলে ভিজা কাপড়েই থাকতে বাধ্য করল। দারুণ শীতে আমরা কাঁপছি। প্রচণ্ড জ্বর এসে গেছে সকলের। এমনি করেই রাতভর ছালার চটের উপর পড়ে থাকলাম। পরদিন রাতে রানীকে আবার নিয়ে গেল দোতলায়। সেখানে আবার তাকে ঝুলিয়ে বেত মারল। 11 তারিখে আবার রানীর ওপর চলল একই অত্যাচার। রানী জ্ঞান হারাল। রক্ষী সিপাইদের বলাবলি করতে শুনলাম রানী মরে গিয়েছে। রানীর কাছে শুনলাম তার যখন জ্ঞান হল তখন সে দেখে তার পাশে ডাক্তার বসা। রানী জিজ্ঞেস করে, আপনি কে? আমি কোথায়? ডাক্তার জবাব দেয়, আমি ডাক্তার। তুমি কথা বলো না। কিছুক্ষণ পর ডাক্তার চলে গেলে রানীকে তারা ধরাধরি করে নিচে আমাদের কাছে নিয়ে এল। একজন সিপাই রানী ও হনুফাকে বলল, তোরা তো মরেই যাবি। তার আগে আমরা প্রতি রাতে 5 জন করে তোদের ভোগ করব। তারা অবশ্য ভোগ শব্দটি বলে নাই, বলেছিল অতি অশ্লীল কথা। একদিন রাতে 2 জন রক্ষী সিপাই ঘরে ঢুকে আলো নিভিয়ে দেয় এবং রানী ও হনুফার মুখ চেপে ধরে। ধস্তাধস্তি করে তারা ছুটে গিয়ে চিৎকার করে। চিৎকার শুনে ক্যাম্পের অন্য রক্ষীরা ছুটে আসে। কমান্ডারও আসে। ওরা তাকে সব বললে সে বলে, খবরদার এ কথা প্রকাশ করবি না, তাহলে মেরে ফেলব। রক্ষী সিপাইদের কারো কারো মাঝে মানবতাবোধের লক্ষণ পাচ্ছিলাম। তাদেরই একজন সিপাইকে জিজ্ঞেস করলাম, তুমি কি পর্যন্ত লেখাপড়া করেছ? প্রশ্ন শুনে সে চমকে উঠল। বলল, বাংলাদেশে লেখাপড়া দিয়ে কি করব? আমরা জল্লাদের আবার লেখাপড়ার দরকার কি? এই বলে সে দে ছুট। মনে হয় যেন চাবুক খেয়ে একটি ছাগল ছুটে পালাল। রক্ষী সিপাইদের কানাঘুষায় শুনছিলাম আমাকে আর হনুফাকে অন্যত্র কোথাও পাঠিয়ে দেবে আর রানী ও অন্যান্য পুরুষ বন্দীকে মেরে ফেলা হবে। 12ই ফেব্রুয়ারি আমাকে ও হনুফাকে নিয়ে রক্ষীরা রওনা দিল।
আমরা রানীকে ফেলে যেতে আপত্তি জানালাম। রানীও আমাদের সাথে যেতে খুব কান্নাকাটি করছিল। কমান্ডারের কাছে অনুনয় বিনয় করছিল। কমান্ডার তার সহকর্মীদের সাথে কি যেন আলাপ করে সেদিন আমাদের পাঠানো স্থগিত রাখল। 12 তারিখ রাতেও ওরা আবার রানীকে ঝুলিয়ে হান্টার দিয়ে পেটায়। 13 তারিখে তারা রানীকে মারে না, কিন্তু নির্যাতনের নতুন কৌশল নেয়। দম বন্ধ করে রাখে, জোর করে চেপে ধরে রাখে নাক মুখ চোখ। এমনি করে জ্ঞান হারালে ওরা তাকে ছেড়ে দেয়। 19 ফেব্রুয়ারি গভীর রাতে ওরা আমাদের 3 জনকে নিয়েই রওনা দিল প্রায় 4 মাইল দূরে ডামুড্ডা রক্ষী বাহিনী ক্যাম্পের দিকে। কলিমুদ্দিন, মোস্তাফা, গোবিন্দ ও হরিপদ থেকে গেল। রক্ষীরা বলাবলি করছিল তাদের মেরে ফেলা হবে। আমরা কিছু দূর এলে ক্যাম্পের দিক থেকে 4 বার গুলির আওয়াজ পেলাম। ভাবলাম ওদের বুঝি মেরে ফেল। মনটা খুবই খারাপ হয়ে গেল। আমাদের শরীরের অবস্থা এমন ছিল যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। তবু আমরা বাধ্য হচ্ছিলাম হাঁটতে। বোধ হয় আমাদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছে। বোধ হয় বেঁচে যাব। এ চিন্তাই আমাদের হাঁটতে শক্তি যোগাচ্ছিল। অনেক রাতে ডামুড্ডা রক্ষী বাহিনীর ক্যাম্পে পৌঁছলাম। সেখানে কিছুক্ষণ রেখে স্পিডবোট করে আমাদের নিয়ে যাওয়া হল। সর্বক্ষণ আমাদের কম্বল চাপা দিয়ে মুর্দার মতো ঢেকে রাখা হল। বেদনা জর্জরিত ক্ষতবিক্ষত শরীর, তার উপর কম্বল চাপা থাকায় শ্বাসরুদ্ধ হবার উপক্রম। জ্যান্ত কবর। সমস্ত দিন আমাদের ওভাবেই রাখল। খেতে দিল না। শেষরাতে আবার কম্বল চাপা দিয়ে জিপে করে ঢাকার দিকে রওনা দিল। আবার সেই সুদীর্ঘ পথ জ্যান্ত কবরের যন্ত্রণা। ঢাকায় আমাদের প্রথমে রক্ষী বাহিনীর ডাইরেক্টরের কাছে নিয়ে গেল। সে আমাদের খুব ধমকাল। সেখান থেকে নিয়ে গেল তেজগাঁ থানায়, তারপর লালবাগ থানায়। রাতে সেখানে থাকলাম। পরদিন পাঠাল সেন্ট্রাল জেলে। সেখানে 5 দিন রাখার পর আমাদের নিয়ে এল তেজগাঁ গোয়েন্দা বিভাগের অফিসে। জেলে আমাদের 3য় শ্রেণীর কয়েদিদের মতো রাখা হতো। দিনরাত সেলে বন্দী। একই আহার্য দেয়া হতো। সেখানে রাজনৈতিক অভিযোগে আরও বন্দিনী আছেন। তার মধ্যে 17 মার্চে গ্রেফতারকৃত জাসেদ নেত্রী মমতাজ বেগম আছেন। অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত পারভিন। আরও একজন আছেন, নাম রুমা। সবাইকেই 3য় শ্রেণীর কয়েদি করে রাখা হয়েছে। সাধারণ কয়েদিদের মতো খাটানো হচ্ছে। এর উপর জমাদারনীরা, মেয়ে সিপাই জমাদার, তাদের নিজেদের জামাকাপড় সেলাই, কাঁথা সেলাই, কাপড়চোপড় ধোয়ানো সবকিছুই মেয়ে কয়েদিদের দিয়ে করিয়ে নিচ্ছে। রাজনৈতিক বন্দীরাও রেহাই পাচ্ছেন না গি। এমনই হাজার হাজার করুণ কাহিনীর সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশে, যার সবগুলো গুমরে মরেছে নির্বিচারে, প্রকাশিত হতে পারেনি। রক্ষী বাহিনীর বর্বরতার আরেকটি চিত্র তুলে ধরা যাক। ঘটনাটি ঘটেছিল পাবনার বাজিতপুরের কোরাটিয়া গ্রামের কৃষক আব্দুল আলীর ছেলে রশিদকে খুন করার কাহিনী। আব্দুল আলীর সাক্ষাৎকারটা ছিল নিম্নরূপ। আমার সামনে ছেলেকে গুলি করে হত্যা করল। আমার হাতে কুঠার দিয়ে বলল, মাথা কেটে দে, ফুটবল খেলব, আমি কি তা পারি? আমি যে বাপ। কিন্তু অকথ্য নির্যাতন কতক্ষণ আর সহ্য করা যায়? অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের হাতে ছেলের মাথা কেটে দিয়েছি। রশিদ নাকি রাজনীতি করত আমি জানতাম না। একদিন মাতু আর শাহজাহান এসে ধরে নিয়ে গেল। আওয়ামী লীগ অফিসে সারারাত ওরা ওকে বেদম মারল। সকালে বলল 1000 টাকা দিলে ছেড়ে দেবে। রশিদ স্বীকার করে এল 1000 টাকা দেবার। আমার কাছে টাকা চাইল। কিন্তু আমি দিন আনি দিন খাই, মজুর মানুষ। হঠাৎ 3 দিনের মধ্যে 1000 টাকা কোত্থেকে দেব? বললাম, তুই বরং পালিয়ে সিলেট চলে যা। রশিদ সিলেট চলে গেল। কিন্তু 10 থেকে 12 দিন পর ফিরে এসে বলল, বাবা, মন মানে না তোমাদের ফেলে থাকতে। সিলেট থেকে ফেরার পরই কঠিন অসুখে পড়ল। টাইফয়েড অসুখ সারার পর একদিন তার মাকে বলল, মা, আজ ভাত খাব। তার মা শৈল মাছ দিয়ে তরকারি রান। এমন সময় আওয়ামী লীগের পাণ্ডারা রক্ষী বাহিনীসহ বাড়ি ঘেরাও করল। অসুস্থ মানুষ কোনো রকমে বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে দৌড় দিল। বাবা আমার জানত না সেখানেও ঘাপটি মেরে বসে আছে আজরাইল। পাষণ্ডরা দৌড়ে এসে ধরল তাকে। রশিদ সিরাজের পা ধরে বলল, সিরাজ ভাই, বিমারি মানুষ, আমায় ছেড়ে দেন, ছাড়ল না। তারপর বাপ বেটা দুজনকেই বেঁধে মার শুরু করল। কত হাতে পায়ে ধরলাম। এরপর মাতু গুলি করল রশিদকে। ঢলে পড়ল রশিদ। আমি নির্বাক তাকিয়ে রইলাম। মরার পর একজন বলল, চল ওর কল্লাটা নিয়ে যাই, ফুটবল খেলব। মাতু বলল, হ্যাঁ, তাই নেব। তবে ওর কল্লা আমরা কাটব না। তার বাবা কেটে দেবে বলেই আমার হাতে কুঠার দিয়ে বল কেটে দিতে। আমার মুখেরা নেই। বলে কি পাষণ্ডগুলো।
চুপ করে আছি দেখে বেদম পেটাতে শুরু করল। বুড়ো মানুষ কতক্ষণ আর সহ্য হয়। সিরাজ এসে বুকে বন্দুক ঠেকিয়ে বলল, এক্ষুনি কাট, নইলে তোকেও গুলি করব। ইতিমধ্যে ১.৫ ঘণ্টার মতো সময় পার হয়ে গেছে। বুঝতে পারলাম না কাটলে ওরা সত্যি আমাকেও মেরে ফেলবে কিনা। শেষে কুঠার দিয়ে কেটে দিলাম মাথা। নিয়ে সুল্লাসে চলে গেল তারা। আল্লাহ কি সহ্য করব। তথ্যসূত্রয়া দেখেছি, যা বুঝেছি, যা করেছি। লেখক মেজর ডালিম। বই পড়ুন, ইতিহাস জানুন, নিজের বিবেক জাগ্রত করুন।